চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 তোমাকে আজকে আমি এখানে ডেকেছি তোমার সঙ্গে আমার খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলার আছে। তুই আমাকে বিয়ে করতি না, আর কিভাবে আমাদের বাসর ঘর সাজাতি? থাক নাই সব পুরোনো কথা। কি হবে সব অলিক কথা শুনে? এমন ভাবে বলছো, আমি তো রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি। আমার সাথে থাকলে অবশ্যই দেব। বল কি? আমা, এটা আপনি কি করেন? 1,00,000 টাকা? না সম্ভব, সেটা আর হয় না। কেন প্রীতম, তোর এই ছোট্ট চাওয়াটা কি আমি পূরণ করতে পারি না? গয়না বিক্রি করবে? এত শখের গয়না? হ্যাঁ, অসুবিধা নেই, আমি আম্মার কাছ থেকে চেয়ে এনে দেবো। মা, আমার যেন কেমন কেমন লাগছে। তুমি কি আসলে কাজলকে সরিয়ে দিতে চাও? আচ্ছা, কাজলের জন্য তোর এত দরদ কেন বলতো? সে এসে তোর সুখের সংসারে আগুন লাগিয়েছে। আগুন তো কাজল লাগায়নি মা, আগুন তো লাগিয়েছে শিহাব। ওই কাজলই শিয়াবকে নষ্ট করেছে। তা নাহলে শিয়াব এত ভালো একটা ছেলে, ও কখনো এসব করতে পারতো না। সব কাজলের প্ল্যান। তোরও ওর সাথে এত মাখামাখি করারও দরকার ছিল না। সারাক্ষণ সে কি উল্টাপাল্টা কথা বলে, রাগে গা জ্বলে যায় আমার একেবারে। কাজল একটু পাগল টাইপের হলেও মেয়েটা কিন্তু কত খারাপ না মা। শোন, আমি তোর কাছে কাজলের গুণগান শুনতে আসিনি। গহনাগুলো বের করে রাখিস, আমি সময় মতো এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, রাখবো। কিন্তু আমি ভাবছি কাজলের বেবিটার কি হবে মা? ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তোর নিজেরটা ভাব। শিয়াবকে কিভাবে আনতে পারিস সে চিন্তা কর, তবে সেটা অবশ্যই কাজল চলে যাওয়ার পর। কিন্তু শিহাব এসে যদি জানতে চায় কাজল কোথায়? শিয়াব কেন জানতে চাইবে? আর শিয়াব কিভাবে জানবে যে কাজল এখানে? ও, তা তো ঠিক কথা। শিহাব কি করে জানবে? তোর মাথাটা আসলেই গেছে, কিচ্ছু মাথায় রাখতে পারিস না। হ্যাঁ, আসলে আমার মাথাটা গেছে। সারাক্ষণ তো ওই এক চিন্তা কাজলকে নিয়ে। কাজলের শরীরের কি অবস্থা, কাজল কি খায়, ওকে নিয়ে কি করব, সেটা নিয়ে তো আমি সারাক্ষণ ভাবি। আচ্ছা মা, কাজল চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো তো? চুপ কর। আমি চিন্তা করি তাকে নিয়ে, আর সে চিন্তা করে কাজলকে নিয়ে। কাজল এই বাড়িতে কিছুতেই থাকতে পারবে না। শুধু এই বাড়িতে না, শিহাবের জীবনেও সে থাকতে পারবে না। এটাই শেষ কথা আমার। কিন্তু শিহাব যদি কাজলকে না ছাড়ে? অবশ্যই ছাড়বে। যে ছেলে এরকম সন্তান সম্ভব মেয়েকে ছেড়ে চলে যায়, অবশ্যই তাকে সে পছন্দ করে না। তাহলে সে কখনোই ছেড়ে দিতে পারতো না। তাহলে কাজলকে সে বিয়ে করেছিল কেন বলো? আমি সেটা জানি না। পুরুষ মানুষের কখন কি ইচ্ছে হয় সেটা কেউ বলতে পারে না। সব পুরুষ কিন্তু এক না মা। আমার বাবা কিন্তু এরকম না। বাবা কিন্তু এই ধরনের কোনো কাজই করেনি। তাহলে শিহাব কেন করলো বলো? শিহাব কেন করলো সেটা আমি কি করে বলবো? তোর বাবা তো আর শিহাবের মতো না। আমার মনে হয় সবকিছুই কাজলের প্ল্যান। ও ফুসলিয়ে শিহাবকে বিয়ে করেছে, আর শিহাব এখন তার ভুল বুঝতে পেরেছে, সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে।
এটা তুমি কিভাবে জানলে? এসব জানতে হয় না, এমনিই সব বোঝা যায়। তা না হলে শিহাব অনেক আগেই চলে আসতো। কাজল খুব চালাক একটা মেয়ে, তুই বুঝতে পারিসনি। কিন্তু ওকে দেখে তো ওরকম মনে হয় না মা। মনে হয় একটা সহজ সরল মেয়ে, ওর ভেতরে কোনো প্যাচগোছ কিছুই নেই। শোন, যারা অত বেশি সরলতার ভাব করে তাদের ভিতরেই বেশি প্যাচ থাকে। কি জানি, আমি অত শত জানি না, আমি অত বুঝতেও পারি না। তোমার এত কিছু বুঝতে হবে না, তোমাকে যেটা বলেছি সেটা তুমি করবে। গহনা সব গুছিয়ে রাখবে, আমি পরে এসে নিয়ে যাব। ঠিক আছে। কি খবর বলতো? এত জরুরি তবে? আয় আগে বস, ড্রেস নে, হাত মুখ ধো। শোন, আমার হাত মুখ ধুতে হবে না। আই এম কমপ্লিটলি ওকে। আচ্ছা ঠিক আছে, তোকে রেস্ট নিতে হবে না, আমি তোর জন্য চা করে নিয়ে আসি। প্রীতম কোথায়? ওর সাথে দেখা করে আসি। আচ্ছা পরে দেখা করিস, আগে চা খেয়ে নে। কি ব্যাপার বলতো? প্রীতমের সাথে পরে দেখা করতে বলছিস কেন? কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে যা, আমি ওখানেই চা দিচ্ছি। হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা। 3 বন্ধু মিলে একসাথে চা খাবো। আচ্ছা, প্রীতমের কি অবস্থা বলতো? তোকে তো বলেছি, দিন দিন শুধু খারাপই হচ্ছে। হ্যাঁ, আসলে ওর ট্রিটমেন্টটা তাড়াতাড়ি শুরু করা উচিত। দেখ, ওর না এখন কারো না কারোর সাথে থাকাটা জরুরি। সেটা জানি, আর সেজন্য অফিস থেকে ছুটিও নিয়েছি। গ্রেট। আসলে তুই প্রীতমের একমাত্র বন্ধু, মানে প্রকৃত বন্ধু। তুই কম কিসে? তুইও তো ওর জন্য কম করছিস না। আসলে শুধু আমি না, আমরা সবাই তার জন্য কিছু করবার চেষ্টা করছি। আরমান জানতো না বলে আগে কিছু করতে পারিনি। আরমানের কথা থাক, ও ভালো থাকুক ওর জগৎ নিয়ে। কি ব্যাপার শম্পা, তোর তো এই সময়ে এই কথা বলবার কথা না। তুই তো সব কিছু বিসর্জন দিয়েছিস। আমি তো কাদম্বিনী, মরেও প্রমাণ করতে হবে যে আমি মরিনি, তারপর যদি তোরা বিশ্বাস করিস। এত সহজে তোমার মরণ নেই বন্ধু, তোমাকে আরো অনেক দিন বাঁচতে হবে। মহাকাল পেরিয়ে যেতে হবে। তুই ভালো আছিস, তোর কোনো পিছুটান নেই। এটাকে ভালো থাকে বলে? যদি এটাকে ভালো থাকা বলে তাহলে আমি ভালো আছি। পিছুটান নেই, সেই কারণেই তো দিক বিদিক ছুটছি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলাম গানের সুরে এই ডানা। কিন্তু দিনের শেষে সূর্যটা যখন লাল আভা ছড়াতে ছড়াতে অস্তা চলে যায়, নিরে ফেরা পাখিরা তখন একটা ঠিকানা খোঁজে। কিন্তু আমার কোনো ঠিকানা নেই। সে কারণেই তো অন্ধকারে ঝাপটে মরছি। আচ্ছা নীরুর কি খবর? ওর সাথে তো দেখা হয়? নীরু? না, ওর সাথে দেখা হয় না। তাছাড়া ওকে নিয়ে আর ভাবিও না আমি। কেন রে? ভুল তো মানুষই করে, আমিও তো ভুল করেছিলাম। শম্পা, কারোর ভুল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আসলে কিছু কিছু মানুষের বাহুডোরে জড়ানোটা কিছু কিছু মানুষের জন্য দুঃসাধ্যের ব্যাপার। অথবা এমনও হতে পারে কিছু কিছু মানুষ তার চারপাশে একটা কঠিন আবরণ তৈরি করে রাখে, যেখানে লাল কালি দিয়ে লেখা থাকে প্রবেশাধিকার সংরক্ষিত। আসলে ওই প্রেম টেম আমার দ্বারা হবে না, বুঝতে পারছিস? তোর সাথে কথায় পারা যাবে না। না পারার কি আছে?
আমি কি দেবতা? আমি মানুষ। যাই দেখি প্রীতমের কি অবস্থা। এই শোন, প্রীতম কিন্তু ভুলেও বলবি না যে আমি তোকে আসতে বলেছি। আমি বুঝতে পারছি বিষয়টা খুব গোপনীয়। ওকে, আমি তাকে বলবো না। কিন্তু শম্পা, আমার কাছে মনে হচ্ছে কি জানিস, ওকে সবসময় একটা আনন্দের মধ্যে দিয়ে রাখতে হবে, বুঝছিস? ওর সামনে কখনোই রামগরুরের ছানা হওয়া যাবে না। রামগরুরের ছানা কি জানিস? সুকুমার রায়ের বিখ্যাত ছড়া, রামগরুরের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। আমি কি অনেক কষ্টের মধ্যেও হাসি, তাই তো? চল প্রীতমের সাথে দেখা করি, চল। ছোট, কেমন আছিস? কেমন আছিস তুই? আমি ভালো আছি। বস বস বস। হঠাৎ করে? আমি তো হঠাৎই আসি। চা খাবি? খাওয়া যায়। সম্মান চা খাও না? প্রীতম, আমি হঠাৎ আসি আবার হঠাৎ চলি, মানে হলো হঠাৎ আলোর ঝলকানির মতো। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষা ও মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। শোন, এই কবিতাটা কার জানিস? জানি না। সে কি রে, এটা কার জানিস না? কবিগুরুর কবিতা, শেষের কবিতা পড়িসনি? না। তাহলে তো তোর জীবনটাই বৃথা। ওকে, আমি তোকে দেব, পড়িস শেষের কবিতা। মানে কবিগুরু এটা কত বছর বয়সে লিখেছেন কিছু জানিস? 63 বছর বয়সে। কবিগুরু এ বয়সে এই অসাধারণ একটা উপন্যাস লিখে প্রমাণ করেছেন প্রেমের কোনো বয়স নেই, প্রেমের কোনো ভৌগোলিক সীমারেখা নেই। তিনি তার প্রেম ছড়াইয়া দিয়েছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে। ও আচ্ছা। কি আচ্ছা আচ্ছা করছিস? এই, তোকে মন মরা লাগছে কেন? কি হয়েছে বলতো? কি হবে, শুধু সময় গুনছি। কিসের সময় বলছিস? কি তোর কি বিয়ে ঠিক হয়েছে? কি রে, আমারও তো কোনো নিমন্ত্রণই করলি না। আমার আবার বিয়ে? শোন প্রীতম, এভাবে নিজেকে পরাজিত করিস না। তোর এমন কিছু হয়নি যে এভাবে গুটিয়ে থাকতে হবে। সব ঠিক হয়ে যাবে, দেখিস। বৃথায় সান্ত্বনা দিস না। আমি জানি আমার গন্তব্য কোথায় আর কখন। প্রীতম, একটা খুশির খবর আছে। শোন, আমরা আবার ক্যাম্পাসে যাব, আড্ডা দিব, মাস্তি করবো, খাবো দাবো, ফুর্তি করবো, তারপর সিনেমা দেখবো, তারপর বাসায় ফিরে আসবো। এবার বলতো, এই আমরা আমরা কে কে? পারবি না না? আমরা হচ্ছি আমি, তুই, শম্পা আর আরমান। তোরা ঘুরে আসিস, আমার মনে হয় যাওয়া হবে না। যাওয়া হবে না মানে? অবশ্যই যেতে হবে, তোকে 100 বার যেতে হবে। জোর করে নিয়ে যাবে? হ্যাঁ, জোর করে নিয়ে যাব। দরকার হলে কবর থেকে তো লাশ উঠাই নিয়ে যাব। দেখলি,
তোর অবচেতন মনই বলে দিচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। না না আসলে প্রীতম ইয়ে সরি, আসলে মুখ ফসকে না বের হয়ে গেছে আসলে। বাদ দে, এটাই সত্যি। বল, ঢাকার খবর কি? ঢাকার কি খবর চাস বল আমাকে। বলছি, আরমান কি তাহলে বিনাকেই বিয়ে করছে? হ্যাঁ, সেটাই তো জানি। এই, তোর কেবল বিয়ে ভাঙার ইচ্ছা আছে নাকি? না, এমনি জিজ্ঞেস করলাম। দেখিস উল্টা পাল্টা মতো করিস না কিন্তু আবার। অমন ইচ্ছে আর নেই। আচ্ছা প্রীতম, তোর কি হয়েছে বলতো? আগে যদি এই কথাটা তোকে বলতাম তুই তো তেলে বেগুনে জ্বলে উঠতে, আর এখন একেবারে মন মরা হয়ে বসে থাকিস। আমি তো এমনিতেই মরা। শোন প্রীতম, বাজে কথা বলবি না। তুই আগে যেমন ছিলি এখন এমনই আছিস, ঠিক আছে? চা এসে গেছে। এনে চায় চিনি ঠিক আছে? একদম পারফেক্ট। কি রে প্রীতম, মানে মন মরা হয়ে বসে আছিস? হাসি নামের শব্দটা কি উঠে গেছে? হাসতে পারিস না? দেখ না, প্রীতমকে বললাম ক্যাম্পাসে যাব, ও তো রাজিই হচ্ছে না। তুই একটু বোঝা না প্লিজ। কেন প্রীতম? তুই তো যেতে চেয়েছিলি, এখন আবার না করছিস কেন? না বলছি কারণ যাওয়া হবে না তাই। কেন যাওয়া হবে না সেটাই তো জানতে চাচ্ছি। তুই তো আচ্ছা গোয়ার, যাওয়া হবে না কেন সেটা কি তুই জানিস না? না, আমি জানি না, তুই বুঝিয়ে বল। কারণ আমি ততদিন পৃথিবীতে থাকবো না। আবার তোর এই কথা? শোন, যা সত্য আমি তাই বলছি। মোটেই সত্যি না। এই ধরনের কথা আর তুই বলবি না। তুই যদি এইসব কথা বলিস আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, বলবো না। বলবো না এই কথাটা তো অনেকবার বলে ফেলেছিস, তারপরও তো বলিস। কি করব? তুই যে কঠিন হয়েছিস, আগে তো এমন ছিলি না। শোন প্রীতম, তোর অত্যাচারের সম্পর্ক এরকম হয়েছে। আচ্ছা কি পেয়েছিস তুই? কথায় কথায় তুই নাকি বলিস মরে যাব। মরে যাওয়াটা কি এতই সহজ? তুই একটু ওকে বোঝা, ও আমার কথা একেবারেই শুনতে চায় না। শোন প্রীতম, তোর চিকিৎসার জন্য সমস্ত কিছু ব্যবস্থা হয়ে গেছে। এখন তোর ভিসাটা পেয়ে গেলেই তোকে নিয়ে সোজা ইন্ডিয়া চলে যাব। আমি কোথাও যাব না। কোথাও যাবি না মানে? পাগল নাকি তুই? তোকে অবশ্যই যেতে হবে। কেন জোর করবি? আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? তোরা সবাই মিলে আমার পেছনে লেগে আছিস কেন? কারণটা সিম্পল, তোকে আমরা অকালে হারাতে চাই না, সেই জন্য। দেখ প্রীতম, আমার মন বলছে তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। তারপর আমরা সবাই মিলে ঘুরবো, মজা করব, কত কিছু করব। তোর মুখে ফুল চন্দন করুক। ফুলচন্দন শুধু ওর মুখে না, সবার উপরে দিতে হবে, বুঝছিস? কারণ সেদিন আমরা সবাই থাকবো। চন্দনের ফোঁটা সবার কপালে থাকলে কি লাগবে, কত সুন্দর লাগবে জানিস তুই? আচ্ছা, সেটা না হয় আমি দিয়ে দিব। চপল, আজকে আছিস তো? না রে, চলে যেতে হবে, আসলে অনেক কাজ ফেলে এসেছি। আচ্ছা শোন, রাগ করিস না, যেখানেই থাকি তোরই আছে, তোদের আছে। চা খেয়ে নে, চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো ঠান্ডা চাই পছন্দ করি। তাই নাকি? বাহ, এত পরিবর্তন তোর! ঠান্ডা চা না? ভালো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি জানিস, এই চায়ের সাথে গোটা দুয়েক রবীন্দ্রনাথের কবিতা হলে কিন্তু বন্ধ হয় না। কি বলিস? তোর ইচ্ছে হলে করতে পারিস, আমার ইচ্ছে করছে না। আরে আমি একলা থাকলে কি হবে? সবাইকে থাকতে হবে। কি তুই থাকবি না? সবাই থাকলে আমি থাকবো। গুড, তাহলে তো হয়েই গেল।
কি মানে সেই আনন্দে একটু আন্তাক্ষরী? তাড়াতাড়ি শুরু কর, আমি একটু আসছি। ঠিক আছে, প্রীতম তুই শুরু কর। আরে আমি তো আগেই বললাম এসবের মধ্যে আমি নেই, কি শুরু করলি বল তো? আরে না থাকলে হবে, আমি একা একা পারবো। প্লিজ প্লিজ শুরু কর না। শরীরটা ভালো না চপল। এই সম্পা, একটু তাড়াতাড়ি আসতো। আরে ওর সাথে কথাই বলা যায় না, যাই বলি ভালো লাগছে না, এই না সেই না, তুই আসতো, তুই আসতে শুরু করবো। চার দেয়ালে সে আমাকে নিজের মুখে বলেছে সে এক হাতে টাকা নেবে, অন্য হাতে ডিভোর্স পেপারে সাইন করবে। আজ যে একেবারে অনুরোধ করছিস, দুদিন আগেও তো আমার কাছে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিসনি। তুই তো দেখছিস কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আরে ঝামেলা তো থাকতেই পারে, কিন্তু নতুন কোনো ঝামেলা? কাজলের পেটে কিন্তু শেহাবের সন্তান। মেয়েটা তার সন্তানের কি পরিচয় দেবে? তোর যা ইচ্ছা তাই তুই বল, আমি চাই না তুই অন্ধকারে পড়ে থাকিস, সেই কারণে আমি হেল্প করবো না তোকে। বুঝছিস আমার কথা? বাবা হয়ে তুমি মেয়ের বিরুদ্ধে এভাবে কথা বলছো? আমি বিয়ে করব। আমার সাথে ফাজলামি করিস না। ফাজলামি না চপল, আমি সিরিয়াস। শোনো, তোমার এসব দার্শনিক কথাবার্তা আমার ভালো লাগছে না, বুঝতে পেরেছো? এখন আলপনা